দেখ, আজকে এই ক্লাসটা করলেই এটা শেষ হয়ে যাবে। নতুন চ্যাপ্টার 4 নম্বর চ্যাপ্টার, তাই তো? শেষ হয়ে যাবে। টপিকটা পড়বো কি এখন? জিএসটি, যেটা অ্যাকাউন্টেন্সিতেও ছিল এই টপিকটা, ট্যাক্সেশনও ছিল। ঠিক আছে তো? তো জিএসটির ফুল ফর্ম হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। ঠিক আছে? জিএসটির ফুল ফর্ম হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। ঠিক আছে? এটা কি, কবে এসেছিল, কবে আইনটা প্রণয়ন হয়েছে, সবই একটু বলে দিচ্ছি। আগেও বলেছিলাম, আবার বলছি। আর 21, পয়েন্ট নাম্বার 21 বইতে। ঠিক আছে তো? তো গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স এটা হচ্ছে এক ধরনের পরোক্ষ কর, মানে ইনডাইরেক্ট ট্যাক্স। ঠিক আছে? এটা হচ্ছে এক ধরনের পরোক্ষ কর, মানে ইনডাইরেক্ট ট্যাক্স একটা। কি বলছে দেখ, লেখা যে পূর্বে ভারতের বিভিন্ন রাজ্যে বিক্রয় করের হার ছিল বিভিন্ন রকমের, মানে যবে জিএসটি ভারতবর্ষে এসছে, তার আগে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকমের বিক্রয় কর ছিল, মানে সেলস ট্যাক্স। ঠিক আছে? বিক্রয় করের হার পৃথক হওয়ার জন্য, মানে বিক্রয় কর মানে সেলস ট্যাক্স আলাদা আলাদা হওয়ার জন্য। ঠিক আছে? মানে এক একটা রাজ্যে এক এক রকমের সেলস ট্যাক্সের রেট ছিল। তো বিভিন্ন রাজ্যে সেলস ট্যাক্সের হার বিভিন্ন হওয়ার জন্য প্রতিটা রাজ্যের মধ্যে একটা কম্পিটিশন থাকতো। ঠিক আছে? একটা কম্পিটিশন দেখা যেত। এই কম্পিটিশন মানে এই অসম প্রতিযোগিতা দূর করার জন্য পূর্ববর্তী কর কাঠামোয় এক উল্লেখযোগ্য সংশোধন করা হয়, মানে অ্যামেন্ডমেন্ট করা হয়। তাহলে কি বললাম বুঝতে পারি তো? আগে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কি ছিল? এক একটা রাজ্যে এক একটা সেলস ট্যাক্স ছিল, আর এক একটা রাজ্যে এক একটা সেলস ট্যাক্স থাকার ফলে বিভিন্ন রাজ্যের মধ্যে একটা কম্পিটিশন তৈরি হয়েছিল। ঠিক আছে? এই কম্পিটিশনটা দূর করার জন্য এই যে ট্যাক্সের কাঠামো ছিল, স্ট্রাকচার ছিল, ওটাকে চেঞ্জ করে জিএসটি আনা হয়েছে। ভারতের প্রায় অধিকাংশ রাজ্যের অর্থমন্ত্রীগণ, মানে ভারতবর্ষের ম্যাক্সিমাম রাজ্যের ফাইন্যান্স মিনিস্টাররা একসাথে হয়ে, ঠিক আছে, আগে ভারতবর্ষে ভ্যাট চালু ছিল, ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। কি বললাম? ইংলিশে বলা হয় ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এর বাংলা হচ্ছে মূল্যযুক্ত কর। ঠিক আছে? মূল্যযুক্ত কর, এখানে যুক্ত মূল্য লিখে যাচ্ছে, এটাকে বলা হতো মূল্যযুক্ত কর। মূল্যযুক্ত কর চালু করার সিদ্ধান্ত নেন। ঠিক আছে? বলছে ভারতের প্রায় অধিকাংশ রাজ্যের সমস্ত ফাইন্যান্স মিনিস্টারটা মিলে কি হয়েছে, ওরা ভ্যাট চালু করার সিদ্ধান্ত নেন। মানে ভারতবর্ষে প্রথম দিকে ছিল সেলস ট্যাক্স, তারপর সেলস ট্যাক্সে বিভিন্ন সমস্যার জন্য কি করলো, ভ্যাট চালু করলো, ভ্যাট। এর ফলে ভারতের কর ব্যবস্থার কিছুটা পরিবর্তন হলেও, ঠিক আছে, ভারতীয় জনগণের মধ্যে এই ব্যবস্থা প্রয়োগের ধারণা ছিল বেশ অস্পষ্ট, মানে ক্লিয়ার ছিল না এই ধারণা। কর ব্যবস্থার বিভিন্ন ধরনের অসুবিধা দূর করার জন্য সমস্ত পরোক্ষ করগুলিকে, ঠিক আছে তো, মানে প্রথমে ভারতে ছিল সেলস ট্যাক্স, তারপর আসলো ভ্যাট, আর ভ্যাটের পর আসলো জিএসটি, ভ্যাটের পর আসলো জিএসটি। তো বলছে কর ব্যবস্থার বিভিন্ন অসুবিধা দূর করার জন্য সমস্ত পরোক্ষ গুলিকে, মানে সব সব কটা ইনডাইরেক্ট ট্যাক্স গুলিকে এক ছাতার নিচে বা বলতে এক ছাদের নিচে, ঠিক আছে, পণ্য ও পরিষেবা কর নামে লিখিত। মানে আগে ভারতবর্ষে যত রকমের ইনডাইরেক্ট ট্যাক্স ছিল, সব কটা ইনডাইরেক্ট ট্যাক্স গুলোকে একসাথে করে নিয়ে আসলো জিএসটি। আগে যত রকম ইনডাইরেক্ট ট্যাক্স ছিল সব কটাকে তুলে দিল, মানে পরোক্ষ কর। তো পরোক্ষ কর ছিল সব কটাকে মিক্স করে এখন একটাই ট্যাক্স নিয়ে চলে আসলো, তাকে বলে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, জিএসটি। 2014 সালে পণ্য ও পরিষেবা কর নামক বিলটি লোকসভায় পেশ হয়। কবে পেশ হয় এই বিলটা? 2014 সালে লোকসভায় পেশ হয়। ঠিক আছে তো? বিল পেশ হয়। 2015 সালে বিলটি পাশ হয়। হ্যাঁ। কবে পেশ হয় লোকসভায়? যে কোনো আইন পাশ করতে গেলে আগে লোকসভায় বিলটা পাশ করতে হয়। লোকসভায় বিল পাশ করলে তবে সেটা রাজ্যসভায় যায়। আর রাজ্যসভায় বিলটা যদি পাশ হয় তখন রাষ্ট্রপতির অনুমোদন লাভ করে, মানে রাষ্ট্রপতি একটা সাইন করে, তারপরে ওই আইনটা মানে তোর ফাইনালিস্ট হয়। ঠিক আছে? তা কি বলছে, 2014 সালে লোকসভায় বিলটা পেশ করা হয়। ঠিক আছে? আর 2014 সালে লোকসভায় বিলটা পেশ করা হলো, তারপর 2015 সালের মধ্যে বিলটা পাশ হয়ে গেল। ঠিক আছে? তারপর বিলটি রাজ্যসভায় পেশ করা হয়। এবার দেখ, যখন লোকসভায় বিলটা রাখলো, লোকসভায় তো প্রচুর লোক থাকে যারা সাংসদ হয়, এমপি। লোকসভায় কারা থাকে? এমপি। এবার তখন ভোটাভুটি হয়। ধর সাপোজ ধর ওখানে 594 জন খুব সম্ভবত সাংসদ থাকে। ঠিক আছে? এবার ভোট করলো, ওর মধ্যে ভোট পড়ে। ঠিক আছে? ওর মধ্যে ভোট পড়বে। ঠিক আছে? ওই যে ভোটটা পড়ে 594 জনের মধ্যে, যেখানে ভোট সংখ্যা, মানে ধর কেউ বলবে আমি এর পক্ষে, কেউ বলবে আমি এর বিপক্ষে। ঠিক আছে? মেজরিটি ভোট যদি পেয়ে যায় তাহলে আইনটা পাশ হয়ে যাবে, লোকসভায় আইন পাশ হয়ে যাবে। লোকসভার পর ওটা চলে যাবে কোথায়? রাজ্যসভায়। রাজ্যসভা সেম কেস, মেজরিটি ভোট পেয়ে গেলে আইনটা পাশ হয়ে যাবে।
ঠিক আছে, আইনটা পাশ হয়ে গেলে তারপর চলে যাবে রাষ্ট্রপতির কাছে। ঠিক আছে, তারপর রাষ্ট্রপতি ওটাকে কি করবে, সাইন করে দেবে, ব্যাস বিল তৈরি হয়ে যাবে। এইভাবে বিল তৈরি হয়। এই যে লিখেছে, বিলটি রাজ্যসভায় পেশ করা হয় এবং সিলেক্ট কমিটিতে পাঠানো হয়। 2016 সালে বিলটি রাজ্যসভায় গৃহীত হয়। ঠিক আছে, রাজ্যসভায় গৃহীত হয়। পরবর্তীকালে রাজ্যসভার সংশোধনগুলি লোকসভায় সর্বসম্মতভাবে গৃহীত হয়। সারা ভারতবর্ষে জম্মু কাশ্মীর ছাড়া এই জিএসটিটা প্রয়োগ করা হয়। ঠিক আছে, মানে প্রথম অবস্থায় কি হয়েছিল, জিএসটি সারা ভারতে প্রযোজ্য ছিল, জম্মু কাশ্মীর বাদে। অ্যাকচুয়ালি জম্মু কাশ্মীরে যে আমাদের ভারতবর্ষে এমন একটা স্টেট, আমাদের সারা ভারতবর্ষের জন্য সব নিয়ম চালু থাকে, কিন্তু জম্মু কাশ্মীর সেই নিয়মটা চালু হয়নি। ঠিক আছে, তো আমাদের দেশে জিএসটি চালু হয়েছিল কবে, জুলাই মাসের 1 তারিখে, 1 জুলাই 2017 সালে জিএসটি চালু হয়েছিল। ঠিক আছে, জম্মু কাশ্মীর বলেছিল, যখন চালু হয়েছে জম্মু কাশ্মীর বলেছিল আমরাও জিএসটিটাকে অ্যাডাপ্ট করতে চাই, আমরা জিএসটিটা নিতে চাই। জম্মু কাশ্মীরে কিন্তু 1 তারিখ হয়নি, জন্ম তারিখে 7 তারিখ কি 8 তারিখ হয়েছিল। ঠিক আছে, লেখা আছে, কত লেখা আছে, 8 জুলাই। জম্মু কাশ্মীর এই আইন চালু হয় 8 জুলাই 2017 তারিখ থেকে। সুতরাং সংক্ষেপে বলা যায় 1 জুলাই 2017 তারিখ থেকে কেন্দ্রীয় সরকার ওয়ান ট্যাক্স, অ্যাকচুয়ালি আমাদের দেশের যে প্রাইম মিনিস্টার এখনো যে আছে, সে এখন আমাদের যে প্রাইম মিনিস্টার সেই নিয়ে এসেছিল জিএসটি, অ্যাকচুয়ালি বিজেপি সরকার আমলে নিয়ে এসেছিল। তো মোদী সরকার বলেছিল ওয়ান নেশন ওয়ান ট্যাক্স, মানে বুঝতে পারলি, ওয়ান নেশন ওয়ান ট্যাক্স, একটা নেশনে একটাই ট্যাক্স হবে, ওয়ান নেশন ওয়ান ট্যাক্স। ঠিক আছে, তো এখানে লিখেছে, এখানে বলছে এক কর প্রদানকারী, মানে ওয়ান ট্যাক্স সিঙ্গেল ট্যাক্স। আগে আগে না ইনডাইরেক্ট ট্যাক্সের বিভিন্ন ঝামেলা ছিল, এর উপরে ইনডাইরেক্ট ট্যাক্স বিভিন্ন সব করাকে তুলে দিল, তুলে দিয়ে একটাই ট্যাক্স করলো কি, ঠিক আছে, জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। হ্যাঁ, তবে তবে ব্যাপার আছে, যেমন ধরো আমি তোকে বলেছিলাম, আবার বলছি, যেমন টোবাকো হচ্ছে যে তামাক জাতীয় জিনিস, যে সমস্ত টোবাকো যেগুলো হয়, ওর উপর কিন্তু জিএসটি চালু নেই। আচ্ছা, পেট্রোলিয়াম প্রোডাক্ট বুঝতে পারছিস তো, যে আমাদের 5টা পেট্রোলিয়াম প্রোডাক্ট আছে, যেমন দেখবি তুই পেট্রোল পাম্পে যাবি, পেট্রোল, ওর উপর জিএসটি চালু নেই, পেট্রোলের উপর জিএসটি নেই। ঠিক আছে, তো পেট্রোল ডিজেলের উপর জিএসটি নেই। আচ্ছা, আর হচ্ছে অ্যালকোহলিক লিকার ফর হিউম্যান কনজাম্পশন, অ্যালকোহলিক লিকার ফর, আমি অ্যালকোহল বলিনি, অ্যালকোহলিক লিকার ফর হিউম্যান কনজাম্পশন, মানে মানুষ যে সমস্ত অ্যালকোহল খায়। ঠিক আছে, তো বুঝলিস তো, আপনি কথায় দারুণ, ওর উপর জিএসটি চালু নেই। ঠিক আছে, তো এখানে লিখেছে কিনা আমি জানি না, বলতে পারবো না। তো ওটাই আর কি বলেছে, অনেক কি বলেছে দেখ এখানে, আগে যে সমস্ত কর প্রচলিত ছিল, আগে কি কর প্রচলিত ছিল, ভ্যাট, এক্সাইজ ডিউটি, ঠিক আছে, কেন্দ্রীয় বিক্রয় কর মানে সেন্ট্রাল সেলস ট্যাক্স, সার্ভিস ট্যাক্স, ঠিক আছে, এইগুলো সব তুলে দিল, তুলে দিয়ে জিএসটি চালুর সঙ্গে সঙ্গে ওই সমস্ত করের কোনো অস্তিত্ব রইল না। এর ফলে সেন্ট্রাল গভর্নমেন্ট অধিকাংশ পরোক্ষ করের অবসান ঘটিয়ে ওয়ান নেশন ওয়ান ট্যাক্স দিয়ে চালু করে। ঠিক আছে, এবার বলছে জিএসটি পড়েছি, অঙ্ক পড়েছি, বল এটা না দেখে বল, জিএসটি করকম ছিল, জিএসটি করকম 3 রকমের, কি কি ছিল বলে, সিজিএসটি, এসজিএসটি, ছিল ইউটিজিএসটি, একটা সিজিএসটি মানে সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, এসজিএসটি মানে স্টেট গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, আইজিএসটি মানে ইন্টিগ্রেটেড গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, আর একটা ছিল ইউটিজিএসটি মানে ইউনিয়ন টেরিটরি গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, মানে আমাদের কেন্দ্র অঞ্চল কতগুলো আছে, এগুলো ওগুলো জানা হয়, জিওগ্রাফি থেকেই পড়ে এসছিস, আর এমনি তো পড়িয়েছিল আমাকে। তো দেখ, যে কোনো পণ্যের উপরেই কি লেখা আছে দেখতে, যে কোনো পণ্যের উপরেই কোনো পণ্যের উপরেই জিএসটি ধার্য করা হয়। ঠিক আছে, যে কোনো পণ্যের উপরেই জিএসটি ধার্য করা হয়। এই করের অর্ধেক যায়, যত টাকা জিএসটি ধার্য করা হলো, যে কোনো পণ্যের উপরে জিএসটি ধার্য করা হয়, এই করের অর্ধেক যায় সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে, আর অর্ধেক যায় রাজ্য সরকারের কাছে। ঠিক আছে, তবে এক রাজ্যের মধ্যে, এই যে একই রাজ্যের মধ্যে ট্রানজাকশন তাহলে হয়, কিন্তু একটা রাজ্য থেকে অন্য রাজ্যের মধ্যে গেলে পুরোটাই সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে চলে যায়। ঠিক আছে, তো বলছে এক রাজ্য থেকে অন্য রাজ্যে পণ্য বিক্রয় করার, অর্থাৎ ইন্টার স্টেট সেলের ক্ষেত্রে ইন্টিগ্রেটেড জিএসটি চালু হয়। সেন্ট্রাল গভর্নমেন্ট এই কর সংগ্রহ করে, পরবর্তীকালে আইজিএসটির নির্দিষ্ট নিয়মে কেন্দ্র রাজ্যের মধ্যে বন্টন করা হয়।
কি বলতে চাইছি আমি তোকে বলছি, আজকে ধর আজকে ধর আমি কলকাতায় বসে বসে দমদমে আছি, ঠিক আছে? আমার ধর একটা মোবাইল শপ আছে, ঠিক আছে? আমার দোকানে কেউ মোবাইল কিনতে আসে, তার মানে কি আমার দোকানে যে মোবাইল ফোন কিনতে আসে, আমার দোকানটা কোথায়? ওয়েস্ট বেঙ্গলে। আমার দোকানে যে মোবাইল ফোন কিনতে আসো সে কোথাকার লোক? সে ওয়েস্ট বেঙ্গলের লোক। তার মানে আমার ট্রানজাকশনটা কোথাকার হলো? একই রাজ্যের মধ্যে হলো তো। একই রাজ্যের মধ্যে ট্রানজাকশন হলে তাকে বলা হয়, তাকে কি বলা হয়? তাকে বলা হয় ইন্ট্রা স্টেট সেল। কি বললাম? ইন্ট্রা স্টেট সেল। এক্ষেত্রে সিজিএসটি এসজিএসটি দুটোই অ্যাপ্লিকেবল। কিন্তু ধর আমার দোকানটা ধর কলকাতায়, মানে দমদমে, এবার ধর কেউ পাটনা থেকে কিছু গুডস কিনতে আসলো, তার মানে আমি যে গুডসটা ট্রানজাকশন করলাম কোথা থেকে কোথায়? একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যে, এটাকে বলে ইন্ট্রাস্টেট সেলস। এক্ষেত্রে আইজিএসটি চালু আছে, এক্ষেত্রে এটাই লেখা আছে। আর আইজিএসটি টাকাটা কালেক্ট করবে কে? সেন্ট্রাল গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্ট টোটাল যত টাকা কালেক্ট করে পরবর্তী সময় টাকা স্টেটকে দিতে হবে। এখানে লিখে যেমন কলকাতার কালীবাবু পাটনার অনুপবাবুকে দ্রব্য সরবরাহ করেন যার মূল্য 10 লাখ টাকা, ঠিক আছে? এক্ষেত্রে এই দ্রব্যমূল্যের উপর এবার 18% জিএসটি আমাদের দেশে 4 রকমের জিএসটি চালু আছে: 5, 12, 18, 28। কি বললাম? 5%, 12%, 18%, 28%। তুই নিশ্চয়ই তোরা কোনো ইন্ডিয়া তার উপর জিএসটি চালু থাকে, জিএসটি আছে। হুম। এই যে তোরা পড়াশোনা করছিস না, পড়ার উপর কত জিএসটি জানি? 18% জিএসটি। যে আমি তোদের পড়াচ্ছি, হোম টিউশন দিচ্ছি, তো প্রাইভেট টিউশন যে দিচ্ছি, অ্যাকচুয়ালি এটা যদি আমার অথরাইজ কোচিং সেন্টার হতো না, তাহলে 18% জিএসটি। কি বললাম বুঝতে পারলি তো? এই তুই ধর সাপোজ ধর তুই যদি কোনো কম্পিউটার শিখতে যাস, সেন্টার ভালো করে, সেন্টার, প্রাইভেট না, সেন্টার। যেমন ফর এক্সাম্পল তুই ব্রেন ওয়ার মতো জায়গা, এনআইটি জায়গা, আইসিএ, ঠিক আছে? এরকম জায়গায় যদি কোর্স করিস না, তোর থেকে 18% জিএসটি নেবে। কোর্স ভ্যালু যা, তার উপর 18% জিএসটি নেবে। তাহলে পড়াশোনার উপর কিন্তু 18% জিএসটি। তুই রেস্টুরেন্টে খেতে যাবি, তার উপর মানে জিএসটি আছে একটা, ঠিক আছে? রেস্টুরেন্টে খেতে 5% জিএসটি আছে। বিভিন্ন জায়গায় জিএসটি। জানিস সোনার উপর কত পার্সেন্ট জিএসটি? সোনার উপর কত পার্সেন্ট জিএসটি জানিস? সোনার উপর 3% জিএসটি। সোনার উপর 3% জিএসটি নেই, ঠিক আছে? তুই যদি সোনার উপর কোনো কিছু সোনা বানালি বা কোনো দোকান সোনা কিনলি, তারপর 3% জিএসটি নেই, ঠিক আছে? মানে বেসিক্যালি আমাদের যে জিএসটি 4টেই স্ল্যাব করেছে। কি কি বললাম? 5, 12, 18, 28, ঠিক আছে? 5, 12, 13, 28, ঠিক আছে? যেমন এসির উপর একটা জিএসটি চার্জ আছে, ফ্রিজের ওপর আছে, তুই কিছু জমি বাড়ি কিনলি তার উপর জিএসটি, সমস্ত কিছুর উপর জিএসটি চালু। তো জিএসটি মানে কি? কোনো কিছু কিনলেই তার উপর জিএসটি, ঠিক আছে? কোনো কিছু কিনবি তার উপর জিএসটি। তুই শপিং মলে গিয়ে শপিং করতে যাবি, তার উপরে জিএসটি নেবে। সব কিছুর উপর জিএসটি। ইভেন রেলের টিকিট কাটবি, তার উপর জিএসটি নেবে, ঠিক আছে? জিএসটি সব কিছুর উপর জিএসটি। হ্যাঁ স্যার, কিছু এমন কিছু জিনিস নেই জিএসটি নেই? হ্যাঁ আছে, খুব কম জিনিস সেগুলো। যেমন কি শাকসবজি কিনতে হবে, দুধ কিনতে হবে, ওর উপর জিএসটি নেই। তবে প্যাকেট দুধ আবার জিএসটি আছে। প্যাকেট দুধ, প্যাকেট দুধে জিএসটি আছে। তুই তোরা যদি তোরা যদি দেখবি বাড়িতে যখন কোনো প্রোডাক্ট কিনে আনবি না, দেখবি একটা কথা লেখা থাকে, প্যাকেটে একটা লেখা থাকে না, ইনক্লুডিং অফ অল ট্যাক্সেস, দেখবি লেখা থাকে, তাই না? তার মানে জিএসটি সব ওখানে সব লেখা আছে। তুই কোনো মুদিখানা দোকান থেকে কোনো জিনিস কিনবি, স্যার আমি তো জিএসটি দিই না। আরে তুই জিএসটি দিস না, জিএসটি নিয়েই তোকে দামটা বেচে। ওর মধ্যে লেখা থাকে ইনক্লুডিং অফ অল ট্যাক্সেস, ঠিক আছে তো? তাহলে কি বললাম বুঝতে পারি তো? তুমি 18% ব্যাপারটা বললাম। আচ্ছা, এখানে কি বললাম? এই কালীবাবু, কলকাতার কালীবাবু পাটনার প্রণববাবুকে দ্রব্য বেচে, মানে একটা স্টেট থেকে আরেকটা স্টেট। তাহলে এক্ষেত্রে কি অ্যাপ্লিকেবল? আইজিএসটি। 10 লাখের 18% কত? 1,80,000 টাকা। এটা মোটামুটি অঙ্কের মতনই হয়ে গেল গল্পটা। দেখ, কনসেপ্ট জানলে, দেখ, যতক্ষণ না তুই জিএসটির কনসেপ্ট জানবি, তখন সুবিধা অসুবিধা বৈশিষ্ট্য করতে পারবি না। অন্যদিকে একই রাজ্যের মধ্যে যদি পণ্য সরবরাহ করা থাকে, কি বললাম বল? একই রাজ্যের মধ্যে হলে তাকে কি বলে? সিজিএসটি আর এসজিএসটি। যারা আজ আমি তোকে পড়াচ্ছি, বাট আমার যা মাইনার ফিস, ঠিক আছে তো? আমি তোকে বিল করে দিচ্ছি, আমি তোর থেকে 18% জিএসটি, ঠিক আছে? 18% জিএসটি নিয়ে কিন্তু আমি আমার ঘরে রাখবো না, এটা বোঝ। তোকে 1,000 টাকা মাইনা, 18% মানে 180 টাকা জিএসটি নিলাম। 180 টাকা আমি নেবো না কিন্তু, 180 টাকা তোর থেকে আমি নেবো। তার মানে 90 টাকা আমি আমার স্টেটকে দেবো, আর 90 টাকা সেন্ট্রালকে দেবো, বুঝলি? আমি নেবো না, ওটা দেবো, ঠিক আছে তো? তো এটাই বলছে আর কি। তো এখানে বলছে একই রাজ্যের মধ্যে যদি পণ্য সরবরাহ করা হয়, তাহলে সেই লেনদেনকে কি বলে? ইন্টার ট্রেড। একই রাজ্য হলে ইন্টার, INTR। আর একটা রাজ্য থেকে আরেকটা রাজ্য হলে তখন তাকে বলে ইন্টার, INTER, ঠিক আছে তো? এখানে বলি যেমন উদাহরণ, কলকাতার পরেশবাবু 10,000 টাকার পণ্য দার্জিলিং এর দুলাল বাবুর কাছে সরবরাহ করলো, এটাকে কি হয় বল? দার্জিলিং কোন স্টেটের মধ্যে পড়ে? ওয়েস্ট বেঙ্গল। তাহলে ওয়েস্ট বেঙ্গল সাপ্লাই করলো, তাহলে কি হলো? এটাকে বলে ইন্ট্রা, INTR। এই হচ্ছে কথা, পুরো
পুরো টপিকটা বলে দিলাম কি বলেছে জিএসটি, ঠিক তার নিচে বলবো জিএসটির বৈশিষ্ট্য। এই যে তুই কাকে বলে পড়লি না, কনসেপ্টটা বললি না, তোর তোর পরীক্ষায় জিএসটি কনসেপ্ট নাও দিতে পারে, তার দিয়ে দিল বৈশিষ্ট্য লেখা, সুবিধা অসুবিধা দিতে পারে, তুই নিজে বলতে পারবি। ঠিক, অলরেডি দেখ তোদের কথাটা মনে আছে জানি না, আমার মনে আছে ফার্স্ট সেমিস্টারে ট্যাক্সের ফার্স্ট চ্যাপ্টারই ছিল, পড়েছিলাম জিএসটি সম্পর্কে পড়েছিলাম, তার কিছু সুবিধা অসুবিধা পড়েছিলাম। ঠিক আছে, তো জিএসটির বৈশিষ্ট্য কি, কি বলি প্রথম পয়েন্ট, পণ্য ও পরিষেবা। ঠিক আছে, বলছে পণ্য পরিষেবা কর, পণ্য ও পরিষেবা কর, পণ্য পরিষেবার উপর আরোপিত হয়। কি বলেছে প্রথম পয়েন্ট, একদম দেখছো বলছে কি, প্রথম পয়েন্টটা বলছে কি, জিএসটি কার উপর চাপানো, জিএসটি পণ্যের উপর চাপানো হয়, আবার সেবার উপর চাপানো হয়। স্যার মানে পণ্য মানে কি, তুই ধর কোনো দোকান থেকে ধর তুই একটা ফোন কিনতে গেলি, ফোন তো একটা পণ্য, গুডস, ফোনের উপর জিএসটি চাপানো হবে। আবার সার্ভিস, তুই ধর কোনো তুই ধর তোর বাড়িতে ল্যাপটপ খারাপ হয়ে গেছে, ল্যাপটপটা সার্ভিস করালি, বা তোর বাড়িতে এসি আছে, এসিটা সার্ভিসিং করালি, তো ও তো তার উপর জিএসটি নেবে। তার মানে কি, জিএসটি কার উপর হয়, জিএসটি তোর গুডসের উপরে হয়, আবার সার্ভিসের উপরে হয়। ঠিক আছে, এটা মাথায় রাখবে না স্যার, শুধু গুডসের উপরে না, সার্ভিসের উপরে জিএসটি হয়। আচ্ছা, দ্বৈত সত্তা, জিএসটি আমাদের দেশে না, এর ইংলিশটা হচ্ছে আমাদের জিএসটি আমাদের কি মনে হয় ডুয়াল মডেল, ডুয়াল মডেল, ঠিক আছে, ডুয়াল মডেল, একটা মডেল না, ডুয়াল মডেল। ঠিক আছে, কি বলেছি, একই রাজ্যের মধ্যে, ওই যেটা বললাম তোকে, ওই যে কি বললাম বল, ইন্ট্রা আর ইন্টার, ওটাকেই ডুয়াল মডেল বলে, ওটাকেই ডুয়াল মডেল বলে। একই রাজ্যের মধ্যে ইন্টার স্টেট সাপ্লাই হলে তখন কি হয়, সিজিএসটি আর এসজিএসটি হয়। ঠিক আছে, আবার অন্যদিকে একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যের মধ্যে হলে তখন তাকে বলে ইন্টার স্টেট সেল, সেক্ষেত্রে শুধুমাত্র আইজিএসটি রাজ্য করে, এইটাই হচ্ছে ডুয়াল মডেল। ঠিক আছে, একদম সে নিজের ভাষায় একদম ইজিলি লেখা যায়। পণ্য ব্যবহার, এই জিএসটি কিসের উপর হয়, জিএসটি কিসের উপর হয়, কনজামশনের উপর, কনজামশন, কি বললাম, কনজামশনের উপর হয়। ঠিক আছে, জিএসটি কিসের উপর, কনজামশন, মানে ধর তুই ধর তোর বাড়িতে ইলেকট্রিক বিল আছে না, ওর উপর জিএসটি হয়। ঠিক আছে, তার মানে ইলেকট্রিক বিল তুই কনজিউম করছিস, বা ধর তুই ধর কোনো একটা দোকান দিয়ে ফোন কিনলি, ফোনটা কি করছিস, তুই কনজামশন করছিস, এরকম জিএসটি যাবে না। বলেছে কি, এই জিএসটিটা কিসের উপর হয়, কনজামশনের উপর হয়, কনজামশনকে বাংলায় বলা হয় ব্যবহার। নিয়ন্ত্রণ, এই জিএসটি সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট উভয় সরকারই আরোপ করতে পারে, তবে নির্ধারিত প্রশাসনিক অনেক নিয়ন্ত্রক হলে, নিয়ন্ত্রক হলো কেবলমাত্র কেন্দ্রীয় সরকার, কে রাজ্য সরকার। মোট কথা বলছে এই জিএসটি কে আরোপ করতে পারে, কে আরোপ করতে পারে, কে ধার্যটা করতে পারে, জিএসটি কে ধার্য করে, সরকার। কোন সরকার, সেন্ট্রাল স্টেট দুজনেই। ঠিক আছে, লিখেছে এই জিএসটি সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট উভয় সরকারই আরোপ করতে, আরোপ করা কি ইংরেজিতে বলে লেভি করা। ঠিক আছে, তো লেভি করতে পারে। বলছে করের ভিত্তি, জিএসটি হলো ডেস্টিনেশন বেসড ট্যাক্স, আমি বাংলা লিখে ইংলিশটা বলে দিলাম, গন্তব্য ভিত্তিক কর মানে ডেস্টিনেশন ভিত্তিক ট্যাক্স, মানে ডেস্টিনেশন ভিত্তিক কি, ডেস্টিনেশন বেসড ট্যাক্স। ঠিক আছে, জিএসটি হচ্ছে ডেস্টিনেশন বেসড ট্যাক্স, অর্থাৎ যেখানে চূড়ান্ত ব্যবহারের উদ্দেশ্যে ভোক্তা পণ্য ও সেবা ক্রয় করে সেই রাজ্যে এই কর প্রদেয় হয়। যেমন উদাহরণ দেখ, এটা ভালো করে বুঝতে পারি ডেস্টিনেশন বেসড ট্যাক্স কি। তো ডেস্টিনেশন বেসড ট্যাক্স আমি তোর জন্য এখানে 1 মিনিট সময় উল্লেখ করবো। ঠিক আছে, আমি অলরেডি আমাদের গ্র্যাজুয়েশনে এটা আছে যে জিএসটি কে কেন ডেস্টিনেশন বেসড ট্যাক্স বলা হয়, আমি অলরেডি এটা আধ ঘন্টা ধরে করেছি ওদের, কেন জিএসটি কে ডেস্টিনেশন বেসড ট্যাক্স বলা হয়, ছবি এঁকে এঁকে করানো হয়েছে। ঠিক আছে, এবং পরবর্তী সময় গ্র্যাজুয়েশন করলেই এগুলো থাকবে, জিএসটি কে কেন ডুয়াল মডেল ট্যাক্স বলা হয়, জিএসটি কে কেন ডেস্টিনেশন বেসড ট্যাক্স বলা হয়, এগুলো সব আছে অ্যাকচুয়ালি। গ্র্যাজুয়েশন আমাদের ট্যাক্সের একটা সাবজেক্ট আছে, ট্যাক্স আছে, জিএসটি একটা সাবজেক্ট। তো জিএসটি জাস্ট কি করলি, উপর দিয়ে একটু ছবি দেখে দেখে বেরিয়ে চলে গেলি, তাই না, ছবি দেখে টাচ দিয়ে চলে গেলি, ওখানে জিএসটি একটা বই আছে, জিএসটি, এটা জিএসটি থিওরি আছে, ওখানে প্রচুর থিওরি, তারপর তার প্রচুর অঙ্ক আছে, জিএসটির উপর অঙ্ক আছে, খুব ইন্টারেস্টিং জিনিস, ট্যাক্স তো খুব ইন্টারেস্টিং জিনিস। তো দেখ এখানে কি বলছে, কলকাতার কোনো একজন বিজনেসম্যান, কলকাতার, আর জিএসটি এখনকার দিনে জিএসটি শেখা খুব জরুরি, জিএসটি শেখা খুব জরুরি কিন্তু, না জিএসটি এখন তো জিএসটি সম্পর্কে, জিএসটি শেখা খুব জরুরি। দেখবি যারা বিজনেস করে জিএসটি দিতে হয়, অনেকেই জিএসটি, যখন জিএসটি হওয়া হয়েছিল প্রপার নলেজ করা ছিল না, এখন আস্তে আস্তে অনেকটা জিএসটি আমাকে মানুষ আইডিয়া করতে পেরেছে। ঠিক আছে, আর জিএসটি জানাটা খুব জরুরি। একজন স্টুডেন্ট আছে, মানে তার পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে, তারা জিএসটি শিখতে চায়, কোনো কোনো কোম্পানিতে অ্যাকাউন্টেন্ট যখন নেয় না চাকরির জন্য, তো আগেই জানতে চায় মালিক, বা কোম্পানি জানতে চায় স্টুডেন্টের জিএসটি সম্পর্কে নলেজ আছে তো, এরকম আগেই বলে স্টুডেন্ট জিএসটি জানে তো,
মানে সে জিএসটি জানে তো, যখন জিএসটি সবাই এসেছিল সবাই কোর্স করছিল জিএসটি। জিএসটি খুব জরুরি জিনিস, জিএসটি জানা না খুব জরুরি জিনিস। তো দেখ এখানে কি বলেছে, এই তো বিজনেস স্টাডিজ আগে জিএসটি ছিল না, এই বছর ফার্স্ট ইমপ্লিমেন্ট করেছে, আগে জিএসটি ছিল না, বিজনেস স্টাডিজে ছিল না, ফার্স্ট ইমপ্লিমেন্ট করেছে, আগে ছিল না, এখন নিয়ে এসছে। আচ্ছা দেখ, যেটা বলছিলাম, হ্যাঁ, জিএসটি হচ্ছে কি একটা ডেস্টিনেশন বেস ট্যাক্স। ঠিক আছে, দেখ তুই যদি, তোর তো এখানে থিওরিটিক্যাল কথা, দেখ তুই নিজে বলতে পারবি, এত বড় লিখতে হবে না। তুই যখন লিখবি তুই বলবি কি জিএসটি কার উপর চাপানো হয়, প্রথম পয়েন্ট স্যার জিএসটি গুডস এবং সার্ভিসের উপর চাপানো হয়। জিএসটি হচ্ছে কনজাম্পশন বেস ট্যাক্স, জিএসটি হচ্ছে ডেস্টিনেশন বেস ট্যাক্স, ঠিক আছে তো। জিএসটি ডুয়াল মডেল ট্যাক্স, তুই এক একটা করে পয়েন্ট লিখে দিতে পারবি, বুঝতে পারলি তো কি বললাম, এরকম লিখতে পারিস তুই। ঠিক আছে, যদি অ্যানালাইসিস করতেও না পারিস এইভাবেও লিখতে পারিস, ঠিক আছে তো, নাম্বার পাবি। এখানে কি বলেছে যে স্যার এটাকে আমি বলবো, এটাকে কেন কনজাম্পশন বেস ট্যাক্স বলে, দেখ লেখা আছে কলকাতার কোনো একজন ব্যবসায়ী তার উৎপাদিত দ্রব্য ঝাড়খণ্ডের কোনো ব্যবসায়ীকে বিক্রি করলো। এবার আমি ঝাড়খণ্ডের কোনো একজন বিজনেসম্যানকে আমি কোনো গুডস বেচলাম, তাহলে ঝাড়খণ্ডে জিএসটি আরোপ হবে। কনজাম্পশন বেস ট্যাক্স কেন বললো, আলটিমেটলি কনজাম্পশন হচ্ছে কোথায়, আজকে ধর আমি কারোর থেকে একটা গুডস কিনলাম, কারোর থেকে ধর, ওর থেকে আমি একটা গুডস কিনে আমার কাছে নিয়ে আসলাম, ঠিক আছে, তাহলে আমি ওকে জিএসটি দিলাম, আমার এই গুডসটা আসলো, এবার আমি তো গুডস তোকে বেচলাম, তোর থেকে জিএসটি নিলাম, তাহলে আলটিমেটলি জিএসটি আর দিল কি জানিস, আমরা যে কোনো কিছু গুডস কিনি আলটিমেট জিএসটি কে দেয় জানিস, কাস্টমারকে দিতে হয়। এই জন্য বলা হয় কনজামশন বেসড ট্যাক্স, যে কনজিউম করছে তাকেই ট্যাক্স দিতে হবে। মানে একটা সিম্পল কমন সেন্স, একটা কমন সেন্স, স্যার আমি আজকে তার আমার একটা ফোনের দোকান আছে, তাহলে তো ফোন কিনতে হচ্ছে, ফোন কেনার সময় জিএসটি দিতে হয়েছে, তাহলে তো ফোনটা কাউকে বেচবো, যাকে বেচবো তাকে জিএসটি নেবো, তাহলে আলটিমেটলি ফোনটা কাকে বেচবো, কাস্টমারকে বেচলাম, তো কাস্টমারকে তো জিএসটি দিতে হচ্ছে, কনজামশন বেসড ট্যাক্স, এটাকে বলা হয় কনজামশন বেসড ট্যাক্স। ডুয়াল মডেল বললাম কোনটা, ঠিক আছে, ডেস্টিনেশন বেসড ট্যাক্স বললাম, ঠিক আছে তো। আচ্ছা, তারপর হচ্ছে স্থানান্তরিত পণ্যের ওপর আহ, কর আরোপিত হয়, মানে জিএসটি স্থানান্তরিত পণ্যের উপর, যদি কোনো ব্যক্তি কোনো রাজ্যের এক শাখা থেকে অন্য রাজ্যে পণ্য স্থানান্তরিত, তো তাহলে তাহলে সাধারণত জিএসটি, এই নিয়মটা ছিল না। আজকে ধর আমার আমার ধর এখানে একটা দোকান আছে, কোথায়, দমদমে একটা দোকান আছে, আমার যদি আগে অন্য জায়গায় ব্রাঞ্চ থাকতো না, ও তার উপর জিএসটি, মানে তার উপর কোনো ট্যাক্স নিত না, এক রাজ্য অন্য জায়গায় গুডস পাঠালে, ব্রাঞ্চ বুঝতে পারছিস তো, ব্রাঞ্চ ব্রাঞ্চ, এখন জিএসটি চালু হয়ে গেছে, ব্রাঞ্চের উপর, ব্রাঞ্চ থেকে আর একটা ব্রাঞ্চে গুডস সেল করলে মানে গুডস পাঠালে তারপর জিএসটি চাপানো হয়। লিখেছি এটা, আগে এই নিয়মটা ছিল না। বলে যদি কোনো ব্যক্তি কোনো রাজ্যের এক শাখা থেকে অন্য রাজ্যের কোনো শাখায়, ধর আমার ব্যবসাটা আছে কোথায়, আমার ব্যবসাটা ধর আছে এখন কলকাতায়, ঠিক আছে, আবার পাশাপাশি কলকাতার পাশাপাশি ধর এটা পাটনাতেও আছে, মহারাষ্ট্রেও আছে, আগে এই নিয়মটা ছিল না। এখন কি করেছে, তুমি আজকে আমার একটা ব্যবসা, ধর আমার কোনো একটা শপিং মল আছে বা কোনো একটা দোকান আছে, ঠিক আছে, কিন্তু আমার রাজ্যেই নেই, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, ঠিক আছে না, বড় বড় বিজনেসম্যান দেখবি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। তো আমি আমার এই যে ধর দমদমের যে ব্রাঞ্চ আছে সেখান থেকে, সেই ব্রাঞ্চ থেকে আমি ধর পাটনার কোনো ব্রাঞ্চে পাঠালাম, ঠিক আছে, আর আগে এর উপর ট্যাক্স ছিল না, এখন জিএসটি চালিয়ে দিয়েছে, এরপর জিএসটি হবে, এটা লিখেছে। প্রতিদানহীন সরবরাহের ক্ষেত্রে কর আরোপিত হয়, ঠিক আছে, পণ্য ও পরিষেবা কর, মানে জিএসটি আইনের তপশিল ওয়ান, মানে শিডিউল ওয়ানে উল্লিখিত গুডস এবং সার্ভিস বা উভয় সাপ্লাই যদি প্রতিদান ছাড়া হয়, ঠিক আছে, তাহলে কিন্তু তার উপর জিএসটি আরোপ হয়, প্রতিদান ছাড়া।
কি জন্য বলছিলাম? হ্যাঁ, এই যে প্রতিদান বলছে কি, বলছে জিএসটি আইনে, ঠিক আছে, জিএসটি আইনে শিডিউল 1 এটা মেনশন করা আছে যে জিএসটি মানে পণ্য ও সেবা বা উভয় গুডস সার্ভিস বা বোথ, ঠিক আছে, সাপ্লাই যদি প্রতিদান ছাড়া হয়, ঠিক আছে, প্রতিদান ছাড়া হয় তাহলে জিএসটি আরোপ হবে, তার উপর জিএসটি আরোপ হয়। যেমন ধর আমি তোকে বলছি প্রতিদান বুঝিস কাকে বলে? প্রতিদান বুঝিস? প্রতিদান বুঝিস? এটা বাংলা কথা, প্রতিদান বুঝিস? মানে রিটার্ন। রিটার্ন প্রতিদানকে বলে, প্রতিদানকে ইংরেজি বলে কনসিডারেশন, হ্যাঁ। ঠিক আছে। যেমন ধর আমি তোকে পড়াচ্ছি, তার প্রতিদানে তুই আমাকে ফিস পেমেন্ট করছিস। এবার তোর বাড়িতে তোর বোন আছে বা তোর কারোর ভাই আছে, ঠিক আছে, তো কি হচ্ছে, বা তোর বাড়িতে বাবা মা আছে, এবার ধর দেখি বাচ্চাদের বাবা মা পড়ায়, তার প্রতিদানে কি নিচ্ছে? কিছুই নিচ্ছে না, কিছুই নিচ্ছে না। এখানে এটা বলেছে, বলছে জিএসটি আইনের শিডিউল 1 এটা বলে দিয়েছে গুডস সার্ভিস বা বোথ, ঠিক আছে, এই সাপ্লাইটা যদি প্রতিদান ছাড়া হয়, প্রতিদান ছাড়া মানে বোঝা এটা তো ফ্রিতে করিয়ে দিল, ফ্রিতে করিয়ে দিল, তথাপি তার উপরে জিএসটি আরোপ হয়, ঠিক আছে, তার উপরে জিএসটি আরোপ হয়। তাহলে কন্ডিশন আছে, এই কন্ডিশন যদি এখন এখন যদি উপর পড়ে চলে যেতে হবে, কন্ডিশন পুরো ব্যাপার আছে। কারণ আমাদের গ্রাজুয়েশনে জিএসটি এই প্রতিদানের উপরে একটা চ্যাপ্টার আছে, তো অনেক কিছু ব্যাপার আছে যেগুলো তখন বোঝা যাবে। ব্যাপারটা কি হয়, অনেকে কি আছে, এটা তো আমি তো ফ্যামিলি দিয়ে বললাম, এর উপর জিএসটি নেই, কিন্তু এমন জিনিস আছে কাজ করলে বলো ঠিক আছে আমার কিছু টাকা পয়সা নেবো না, অন্য কিছু নেবো। জিনিসটা কি বললাম? টাকা নেবো না, অন্য কিছু নেবো। সরকার এটাও বলে দিয়েছে না, জিএসটি চালু আছে কিছু জিনিসের উপর, আমি টাকা নেবো না, তার বদলে তোমার থেকে অন্য কোনো ফেসিলিটি নেবো, বুঝলি তো, অন্য কিছু নেবো। বলছে কি জিএসটি কি সুবিধা, জিএসটি এখন দেখ, জিএসটির বেশ কিছু সুবিধা আছে, অনেক সুবিধা আছে জিএসটি, কিন্তু আবার অসুবিধাও আছে। জিএসটির সুবিধাটা কি? একটি মাত্র কর, কি বললাম, ওয়ান ট্যাক্স। জিএসটি সুবিধা কি? এটা হচ্ছে ওয়ান ট্যাক্স। দেখ কি লেখা আছে, জিএসটি চালু হওয়ায়, জানিস যখন জিএসটি চালু হয়েছিল না, এটা অসুবিধা প্রচুর ছিল, সবাই কাজ করতে পারছিল না, অনেক ক্ষতি হয়ে পড়লো, অনেকে পারছিল না, বুঝতেই পারছিল না, অসুবিধা ছিল। তাহলে আমাদের দেশে যে জিএসটি চালু করেছিল না, ভালো জিনিস, এটা ভালো পলিসি, কিন্তু ব্যাপারটা সেরকম নলেজ কারণ নেই, ট্রেনিং দেওয়া হয়নি খুব খুব ভালোভাবে, ঠিক আছে তো? বলছে একটি মাত্র করের ব্যবস্থা, জিএসটি চালু হয়, অধিকাংশ ইনডাইরেক্ট ট্যাক্স শেষ হয়ে গেছে, সমস্ত ইনডাইরেক্ট ট্যাক্স বিলুপ্ত হয়ে গেছে, এক্সিস্ট হয়ে গেছে, ঠিক আছে তো? এর ফলে এক দেশ এক কর মানে ওয়ান নেশন ওয়ান ট্যাক্স নিয়মটা চালু হয়ে গেছে, যার জন্য করদাতা এবং কর প্রশাসক যে কর দেবে আর যে কর নেবে উভয়েরই কর সংগ্রহ বিষয়ের উপর ব্যবস্থাপনার সুবিধা হয়, সহজে বোধগম্য। একটি মাত্র কর ব্যবস্থা চালু হয়, একটি মাত্র কর ব্যবস্থা চালু হয়, করের উপর কর আরোপের প্রভাব বিলুপ্ত হয়েছে। আগে কি ছিল? ট্যাক্সের উপর ট্যাক্স হতো, আগে কি ছিল, এখন ট্যাক্সের উপর ট্যাক্স হয় না, আগে ট্যাক্সের উপর ট্যাক্স হতো। যেমন আমি তোকে গল্পটা বলছি শোন, আমি ধর 100 টাকা দিয়ে কোনো একটা গুডস তৈরি করলাম, করে তোকে বেচবো, ধর 120 টাকায় গুডসটা বেচলাম, এর উপর ধর সাপোজ আমি জিএসটি, আমি জিএসটি 10% নিই, আমি বোঝানোর জন্য বলছি, কত হলো, 12 টাকা জিএসটি নিলাম, তাহলে কত নিলাম তোর থেকে, টোটাল 132 টাকা, ঠিক আছে, 132 টাকা নিলাম। তুই আবার যখন ওকে গুডসটা বিক্রি করলি, 132 টাকা গুডস, তুই ধর 18 টাকা লাভ করলি, 150 টাকা, 150 টাকা হলো, এবার 150 টাকার উপর ওর থেকে আবার 10% জিএসটি, কত হলো, টোটাল 165 টাকা তুই নিয়ে নিলি। ব্যাপারটা বোঝ, তাহলে কি তুই জিএসটির উপর জিএসটি চাপালি না? বুঝলি ব্যাপারটা? এখন এই নিয়ম হয় না, এখন জিএসটির উপর জিএসটি চাপানো, তাই না? এটাই লিখেছে, ঠিক আছে তো? তাহলে কি লিখেছে, একটি মাত্র কর ব্যবস্থা চালু হওয়ার পর করের উপর কর প্রভাব বিলুপ্ত হয়েছে, এর ফলে করদাতার কাছে কর সম্পর্কিত বিষয়গুলি সহজে সুগম হয়েছে, করের বোঝা হ্রাস, জিএসটি চালু হওয়ার ফলে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট যে সমস্ত ইনডাইরেক্ট ট্যাক্স ধার্য করতো তার অবসান ঘটলো। দেখ করের বোঝা কি করে হ্রাস হয়েছে, আগে জিএসটি চালু হওয়ার ফলে সেন্ট্রাল গভর্নমেন্ট নিজস্ব কিছু ট্যাক্স ছিল, স্টেটের কিছু ট্যাক্স ছিল, ওই ট্যাক্সগুলো বিলুপ্ত হয়ে গেছে, ঠিক আছে তো? তাছাড়া বহু ক্ষেত্রে করের বোঝা, দেখ সব সব ইনডাইরেক্ট ট্যাক্স বিলুপ্ত হয়নি, কিছু ইনডাইরেক্ট ট্যাক্স এখনো আছে, ঠিক আছে, ওইগুলো বিলুপ্ত হয়নি। তাছাড়া বহু ক্ষেত্রে করের উপর কর ধার্য হবে, আর জিএসটি চালু হওয়ার ফলে করের উপর কর ধার্য করার নিয়মটি বন্ধ হয়, জিএসটির ক্ষেত্রে কয়েকটা শর্ত মানলেই
ঠিক আছে, ইনপুট করের সাথে আউটপুট করে সমন্বয় করা যায়, ঠিক আছে, যার ফলে করের বোঝা হ্রাস পায় এবং ক্রেতারা দাম জড়িত সুবিধা পায়। ঠিক আছে, সাপোজ ধর আমি তোকে বলছি আজকে ধর তুই ধর আমার থেকে একটা গুডস কিনলি, গুডস কেনার জন্য আমাকে 10 টাকা জিএসটি নিলি, ঠিক আছে, এবার ওকে যখন গুডসটা বিক্রি করলি ওর থেকে তুই 12 টাকা জিএসটি নিলি, ঠিক আছে, তো তাহলে তোর গভর্নমেন্টকে কত টাকা দিতে হবে জানিস? 2 টাকা। বুঝিস নি কি বললাম? আমার থেকে যখন গুডসটা তুই কিনলি 10 টাকা দিলি আমাকে জিএসটি, ঠিক আছে, আমাকে 10 টাকা জিএসটি দিয়ে দিচ্ছিস, এবার ওকে যখন বিক্রি করি ওর থেকে তুই 12 টাকা জিএসটি নিলি, তার মানে তুই আমাকে 10 টাকা দিয়ে দিই, তোকে 12 টাকা, তুই ওকে গুডস বিক্রি করে 12 টাকা জিএসটি নিয়েছিস, তাহলে এই 12 টাকা তোর গভর্নমেন্টকে দেওয়া উচিত, গভর্নমেন্টের টাকা 12 টাকা গভর্নমেন্টকে দেওয়া উচিত, কিন্তু তুই তো বলবি আমাকে 10 টাকা দিয়ে দিয়েছিস, 12-র মধ্যে 10 অলরেডি দিয়ে দিয়েছিস, তুই দিসনি কত টাকা? 2 টাকা। ওই 2 টাকা নেই, 2 টাকা গভর্নমেন্টকে দিবি, তাহলে এটা কি হলো? 12 সাথে 10 কি করলি? মাইনাস, মাইনাস, যোগ না, মাইনাস করলি। বলছি এই মাইনাস সবাই করতে পারে না, কিছু কিছু লোক করতে পারে মাইনাস, ঠিক আছে, কারা? যাদের রেজিস্ট্রেশন ডিলার, যারা রেজিস্টার্ড ডিলার তারাই করতে পারে, যারা রেজিস্টার্ড ডিলার তারাই করতে পারে, আমি করতে পারবো না, আমি করতে পারবো না, কি বললাম বুঝলি? আমি করতে পারবো না, সবাই করতে পারে না, সবাই করতে পারে না। ধর আজকে ধর আমি কোনো দোকান থেকে আমি একটা ফোন কিনলাম, ঠিক আছে, ফোন কিনলাম, জিএসটি দিলাম, এবার আমি যদি কাউকে এই ফোনটা বেচি, আমি যদি কাউকে ফোনটা বেচি তার থেকে তো জিএসটি যদি নিতে পারবো না, মাইনাস সবাই করতে পারে না, মাইনাস কারা করতে পারে? যারা রেজিস্টার্ড ডিলার, যারা নিবন্ধিত বিজনেসম্যান, রেজিস্টার্ড ডিলার সবাই কিন্তু পারে পারে না, কেন জানিস? এই দেখ, আমি একবার দেখেছিলাম রেস্টুরেন্টে খেতে গেছিলাম, ছোট ছোট রেস্টুরেন্ট, তো কি হয় যখন রেস্টুরেন্টে খেতে যাই না, আমি আগে কিচ্ছু করি না, আমি আগে ওদের বিল দিলেন উপরে একটা জিএসটি নাম্বার লেখা থাকে, বিলে করে জিএসটি নাম্বার, জানিস জিএসটি নাম্বার কত ডিজিটের হয়? প্যান নাম্বার কত ডিজিটের হয় জানিস? প্যান নাম্বার 10 ডিজিটের, 10। দেখি বাড়িতে বাবার প্যান নাম্বার থাকলে বা তোর নিজস্ব প্যান কার্ড থেকে দেখবি 10 ডিজিটের প্যান নাম্বার হয়, আর জিএসটি 15 ডিজিটের হয়, জিএসটি 15 ডিজিটের। আমি যখন কোনো রেস্টুরেন্ট বা কোনো জায়গায় যাই, কোনো কিছু কিনলে যে জিএসটি বিল থাকে না, আমি আগে ডাইরেক্ট মোবাইলে জিএসটি পোর্টালে চলে যাই, আমি দেখি আদৌ তো এটা জিএসটি নাম্বার আছে তো, কেউ দিয়ে রেখেছে, কাস্টমার থেকে টাকা নিচ্ছে, কাস্টমার টাকা নিল, দেখা গেলো জিএসটি দিল না, কিন্তু ওর নেই জিএসটি নাম্বার, কি বললাম বুঝতে পারি তো? দেখতে বাদেও কি ওর জিএসটি নাম্বার আছে, ও জিএসটি নিচ্ছে, ঠিক আছে, অনেক অনেক রেস্টুরেন্ট এরকম করে, কিচ্ছু করতে হবে না, তুই দেখবি জিএসটি নাম্বার নেই, তোদের তোর খাওয়াটাই মুখো হয়ে গেল, তুই যা খেলি খাওয়াটা পুরো মুখো হয়ে গেল, বুঝতে পারলি কি বললাম? কিচ্ছু করতে হবে না, তুই শুধু বলতে হবে ওখানটায়, বুঝলি তোমার তো জিএসটি নাম্বার নেই, তুমি জিএসটি না, কিচ্ছু বলতে হবে না, ব্যাস, তাহলে আমি এখনই ওই পোর্টালে গিয়ে আমি তাহলে কিছু কমপ্লেন লঞ্চ করে দিচ্ছি, ব্যাস, আর কিছু করতে হবে না, ব্যাস, শেষ, ও শেষ, ঠিক আছে তো? অনেকে করে এগুলো, অনেকে জিএসটি আছে যারা জানে এগুলো বোঝে, ওরা জিএসটি কাজ করে, পোর্টালে গিয়ে তোর পোর্টালে দেখে আদৌ এই জিএসটি আমার এক্সিস্ট করে কিনা। আচ্ছা, তাহলে কি বললাম বুঝিস তো? দেখ আমি সুন্দরভাবে এই কথাগুলো বলে যাই, কারা মাইনাস করতে পারে, দেখ মাইনাস কিন্তু সবাই করতে পারে না, কি বললাম বুঝতে পারি? মাইনাস সবাই করতে, এখানে লেখে নি, এইসব কিছু লেখে নি, এইগুলোই তো আমাদের, এই যে এখানে যে মাইনাস কারা করতে পারে কারা করতে পারে না, আমাদের গ্র্যাজুয়েশন একটা অঙ্ক আছে, 10 নাম্বার আসে অঙ্কে, 10 নাম্বার আসে এরকম অঙ্ক, ঠিক আছে, সবাই মাইনাস করতে পারে না। তবে 4 নম্বর পয়েন্টটা কি লিখে দেখতো? সরল প্রকল্প না? বলছে ছোট ছোট করযোগ্য ব্যক্তিদের জন্য জিএসটির ক্ষেত্রে কম্পোজিশন স্কিম, আচ্ছা এইটা আবার কি কম্পোজিশন স্কিম বলে একটা ব্যাপার আছে, জানিস তো? যারা বড় বড় বিজনেস আছে, যারা বড় বড় বিজনেসম্যান তাদের জন্য একরকম জিএসটি অ্যাপ্লিকেবল, যারা ছোট বিজনেসম্যান ওদের জন্য কম্পোজিশন স্কিম চালু করেছে, ঠিক আছে? তুই সরল প্রকল্প লিখতে পারলে ভালো, আর নাহলে কম্পোজিশন স্কিম, আমাদের গ্র্যাজুয়েশন এটাও আছে একটা কম্পোজিশন স্কিম, এটা থিওরি আছে পুরো, ঠিক আছে? তো বলছে ছোট ছোট বিজনেসম্যানদের জন্য জিএসটির ক্ষেত্রে কি করেছে, কম্পোজিশন স্কিম চালু করা হয়েছে, ঠিক আছে তো? তো বলছে এর ফলে ছোট ছোট করযোগ্য ব্যক্তি গণ ট্যাক্স জিএসটি জটিল নিয়ম থেকে মুক্ত থাকতে পারে, ঠিক আছে? আর জিএসটি যারা
রেজিস্টার ডিলার, ওদের বছরে 13টা জিএসটি রিটার্ন ফাইল করতে হয়। 13টা রিটার্ন ফাইল করতে হয়। ঠিক আছে, কম্পিটিশন স্কিমে যারা থাকে তাদের চারটে 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 রিটার্ন ফাইল করতে হয়। সরি, বছরে কটা কোয়ার্টার, চারটে কোয়ার্টার, তো ওদের 5টা রিটার্ন ফাইল করতে হয়, 5টা। তো যারা তোর কম্পিটিশন স্কিমে থাকে ওরা অনেক রিলিফ পায়, কম্পিটিশন স্কিম কালে যারা ছোট ছোট বিজনেসম্যান, ঠিক আছে। আচ্ছা, ওই দ্বারা আমি বলে দিচ্ছি, যারা বছরে 1.5 কোটি টাকার ট্রানজাকশন করে, 1.5 কোটি টাকা, তাদের জন্য কম্পিটিশন স্কিম। আর 1.5 কোটি টাকার বেশি হয়ে গেলে তুমি নর্মাল স্কিমে চলে যাবে। নর্মাল মানে বুঝতে পারছিস তো, যারা খুব বড় বড় বিজনেস নর্মাল স্কিমে থাকে, কারচুপির সম্ভাবনা কম। জিএসটির প্রক্রিয়া পদ্ধতি সাধারণত কম্পিউটার দ্বারা পরিচালিত হয়, যার ফলে এখানে মানুষের ভূমিকা কম থাকে। এই জন্য এই পদ্ধতিতে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম। এই পদ্ধতিতে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম। সুবিধা তো প্রচুর আছে, 5টা পয়েন্ট দিয়েছে। ঠিক আছে, অসুবিধা প্রাথমিক অবস্থায় সময় সাপেক্ষ। ঠিক আছে, জিএসটির অসুবিধা কি আছে, প্রথম দিকে না এটা খুব সময় সাপেক্ষ ব্যাপার। বলছে নতুন ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের কাছে প্রাথমিক অবস্থায় একটু জটিল বলে মনে হয়। ঠিক আছে, তো নতুন পদ্ধতি ও নিয়মগুলি শিখতে সময় লাগে। কি বললাম, নতুন পদ্ধতি ও নিয়মগুলি শিখতে খুব সময় লাগে। জিএসটি প্রথম অবস্থায় শিখতে খুব সময় লেগেছিল, এখন অনেক আস্তে আস্তে ঠিক হয়েছে। ছোট ছোট ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছে চাপের, ছোট ছোট ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির কাছে জিএসটির নিয়ম অনুধাবন করা বেশ কঠিন। ছোট ছোট প্রতিষ্ঠানগুলির ক্ষেত্রে জিএসটি সমস্ত নিয়মকানুন তৈরি করাটা বেশ কঠিন। তাছাড়া নতুন প্রযুক্তি ব্যবহার করার জন্য খরচও বেশি লাগে, যার ফলে এই কর ব্যবস্থা ছোট প্রতিষ্ঠানের কাছে বেশ চাপের। বিবিধ সমস্যা, করযোগ্য ব্যক্তি যদি বিভিন্ন রাজ্যে ব্যবসা বা সেবা প্রদান করে থাকেন, সেক্ষেত্রে তাকে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রীয় প্রশাসনের আওতায় আনা হয়। ঠিক আছে, এর ফলে ওই সমস্ত ব্যক্তিদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। দেখ, ঝোলা বুঝিস, ঝোলা, ঝোলা ঝোলা বুঝিস? ঝোলা হচ্ছে, তোরা দেখেছিস কিনা এই না, মেলা মেলা, যখন মেলা হয় কিছু মানুষ যারা এরকম ব্যবসা করে, আজকে ধর তোর দমদম মেলা হচ্ছে, কালকে অর্জুনপুর মেলা হচ্ছে, তাই না? ওরা কি করে, একটা দল এই 10 দিন দমদম মেলা, চলো এখান থেকে চলো অর্জুনপুর মেলা, ওরা চলে যাবো সারা দেশে। বলে যারা মেলার কাজ করে ওরা তো সারাক্ষণ মেলাতেই ঘোরাঘুরি করে। এরকম করতে করতে ওরা কি স্টেটের মধ্যেই মেলাতে থাকে? বাইরেও যায়, প্রচুর বাইরে বাইরে যায়। ঠিক আছে, তো এখানে ওই কথাটা বলেছে, এখানে ওই কথাটা বলেছে, বুঝতে পারলি? এখানে ওই কথাটা বলছে, কি বলছে, এই যে করযোগ্য ব্যক্তি যদি বিভিন্ন রাজ্যে ব্যবসা বা সেবা প্রদান করে থাকে, বিভিন্ন রাজ্যে, অনেকে কি করে, যেমন এক রাজ্য থেকে আরেক রাজ্যে চলে যায়, এখানে মেলা হচ্ছে ওখানে চলে যায়। ঠিক আছে, তখন কিন্তু সেই রাজ্যে জিএসটির মধ্যে নিতে হবে। বলছে পণ্য ও পরিষেবা কর মানে জিএসটি, কেন্দ্রীয় জিএসটি কেন্দ্রীয় কর হবে না রাজ্য কর হবে? না, তার আগের পয়েন্টে, করযোগ্য ব্যক্তি যদি বিভিন্ন রাজ্যে ব্যবসা বা সেবা প্রদান করে থাকে, সেক্ষেত্রে তাকে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রের প্রশাসনিক আওতায় আনা হয়। এর ফলে ওই সমস্ত ব্যক্তিদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। বিভিন্ন রাজ্যে গিয়ে এই কাজটা, বিভিন্ন রাজ্যে গিয়ে। আর ভুল হওয়ার সম্ভাবনা, জিএসটি কেন্দ্রীয় কর হবে না রাজ্য কর হবে, অথবা কেন্দ্রীয় শাসিত অঞ্চলের রূপে আরোপিত হবে, তা নির্ভর করে সরবরাহ স্থানের উপর। তো সরবরাহ স্থান নির্ধারণের নিয়মগুলি বেশ জটিল, তাই ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। প্রযুক্তিগত জ্ঞানের অভাব, টেকনোলজি, এই কর পদ্ধতি সাধারণত কম্পিউটার দ্বারা পরিচালিত হয়, তাই কর প্রদানকারী ও কর পরিশোধকগণের প্রযুক্তিগত জ্ঞান থাকলে থাকা প্রয়োজন, ভালো থাকা প্রয়োজন। সাধারণ ব্যবসায়ীদের এইরূপ প্রযুক্তিগত জ্ঞানের অভাব থাকায় এই কর পদ্ধতি সাধারণভাবে পরিচালিত হয় না। তো এই পয়েন্টগুলো তোকে জাস্ট একবার পড়ে নিতে হবে। আর একটা কোশ্চেন ছিল, কত নম্বর পয়েন্টে ছিল দেখ তো? না না, পয়েন্ট নাম্বার, পয়েন্ট নাম্বার কত ছিল? কি বলছিস? এই কোশ্চেনটা লাস্ট পড়বো, ব্যাস শেষ হয়ে যাবে তাহলে এই চ্যাপ্টারটা। বলছে কি, ফাংশন অফ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মানে শিল্প ও বাণিজ্য নিগমের কার্যাবলী। শিল্প ও বাণিজ্য নিগম কি কাজ করে থাকে এটা পড়ো। তার আগে 11 নম্বর পয়েন্টটা পড়, এটা একটু জান, শিল্প বাণিজ্য নিগম জিনিসটা কি, চেম্বার অফ কমার্সটা কি, সেটা তো জানতে হবে। তারপর তুই
ওটা এমনি করে ফেলতে পারি। বলছে কারবারের স্বার্থ রক্ষার্থে এবং ভবিষ্যতে নির্দিষ্ট লক্ষ্য পূরণের জন্য কারবার সংগঠনকে চেম্বার অ্যান্ড কমার্স বলা হয়। চেম্বার অ্যান্ড কমার্স বলা হয়। চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বলা হয়। চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বলা হয়। বলছে কারবারের স্বার্থ রক্ষার্থে মানে কারবারের ভালোর জন্য, বিজনেসের কারবার মানে বিজনেস, এবং ভবিষ্যতে নির্দিষ্ট লক্ষ্য পূরণের জন্য কারবার সংগঠনকে চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বলা হয়। কারবারের পক্ষে মানে বিজনেসের পক্ষে বিজনেসের মালিকরা এই সংগঠনের প্রতিনিধিত্ব করে। এই সংগঠন চালানোর জন্য প্রেসিডেন্ট থাকেন। প্রেসিডেন্টকে সাহায্য করার জন্য সিনিয়র ভাইস প্রেসিডেন্ট থাকেন। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি জেনারেল, ডিরেক্টর জেনারেল প্রভৃতি পদাধিকার ব্যক্তিরাও থাকেন। এছাড়াও সাহায্য করার জন্য থাকেন বিভিন্ন রকমের অফিসের কর্মীরা। ভারতের শিল্প বাণিজ্য নিগম, যা ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি FICCI নামে পরিচিত, 1927 সালে মহাত্মা গান্ধীর পরামর্শে GD বিড়লা, ঠিক আছে, ও পুরুষোত্তম দাস ঠাকুরদাস মিলিতভাবে এই সংগঠন প্রতিষ্ঠা করেন। এটি একটি বেসরকারি বা অমুনাফাভোগী প্রতিষ্ঠান। ঠিক আছে, বর্তমানে এই প্রতিষ্ঠানের সদস্য সংখ্যা 2.5 লাখের বেশি। বণিক ও শিল্প মানে চেম্বার অফ কমার্স, ঠিক আছে, চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ঠিক আছে। সভ্য হওয়া মানে সদস্য সবার সভ্য হওয়া মানে সদস্য, ইচ্ছাধীন এবং সদস্যরা সবার নির্দেশ অমান্য করলে তাদের সদস্যপদ বাতিল করা ছাড়া আর কোনো কাজকর্ম ব্যবস্থা গ্রহণ করার ক্ষমতা এই সমিতির নেই। মানে এখানে যে সমস্ত মেম্বাররা আছে না, ওরা যদি মিটিংয়ে যে সমস্ত নির্দেশ আছে সেইগুলো নির্দেশ যদি ঠিকঠাক করে না পালন করে, তো খুব একটা শাস্তি নেই, কি হবে, মেম্বারশিপ ক্যান্সেল হয়ে যাবে, আর কিছু হবে না। মূলত ব্যবসায়ী সম্প্রদায়ের লোকজন এর সদস্য হয়ে থাকেন। পৃথিবীর বিখ্যাত বণিক সভা হলো লন্ডনের বণিক সভা। তবে ভারতের পুরাতন বণিক সভাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল কলকাতা বণিক সভা, মাদ্রাজ বণিক সভা, বোম্বাই বণিক সভা। বর্তমানে এই ধরনের সমিতির মধ্যে উল্লেখযোগ্য হলো বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, ভারত চেম্বার অফ কমার্স, মার্চেন্ট চেম্বার অফ কমার্স, ওরিয়েন্টাল চেম্বার অফ কমার্স। মানে একটা জিনিস বলেছে। এবার দেখ এর কি কি কাজ করে থাকে। প্রথমে এটা একটা ইন্ট্রোডাকশন জিনিসটা দেখতে হবে। এই কাজ কি? প্রথম পয়েন্ট বলেছে অর্থনৈতিক উন্নয়নের মাধ্যম। শিল্প ও বাণিজ্য নিগম মানে চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কারবারিদের স্বেচ্ছাকৃত সমিতি, তাই কারবারের অর্থনৈতিক উন্নয়নে এই সংস্থা নিয়ন্ত্রকের ভূমিকা পালন করতে পারে। কারবারের অনুকূলে আইন পাস করার জন্য সরকারের সঙ্গে আলাপ আলোচনা করে। ঠিক আছে, এই কিছুদিন আগে আমাদের এখানে বেঙ্গল একটা সামিট হয়ে গেল, মানে বিভিন্ন রাজ্যের দেশ বিদেশ থেকে বহু ইন্ডাস্ট্রিয়ালিস্ট এসেছিল, শিল্পপতিরা এসেছিল, যাতে এই রাজ্যে যাতে কোনো বিনিয়োগ করতে পারে। এর জন্য একটা মিটিং হয়েছিল, যেটা আমাদের এখানকার সিএম ছিল, আরো বিভিন্ন রাজ্য থেকে এসেছিল, যেমন তোর আম্বানি এসেছিল। ঠিক আছে, তো বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন শিল্পপতিরা এসেছিল। ঠিক আছে, একটা মিটিং হয় প্রতি বছর হয় একটা। ঠিক আছে, এখান থেকে একটা কিছু সুরাহা বেরোয় যে কি কারা কি ইনভেস্ট করতে চায়। তথ্য সরবরাহ, এই নিগম বিভিন্ন ব্যবসার সম্ভাব্য বাজার, পরিবহনের রুট প্রভৃতি সম্পর্কে তথ্য সংগ্রহ করে সদস্যদের মধ্যে সরবরাহ করে। সিদ্ধান্ত গ্রহণ, এই সংগঠনের কর্মসূচিতে যে সমস্ত বিষয়ের উল্লেখ থাকে সেসব বিষয় নিয়ে বোর্ড অফ ডিরেক্টর অ্যান্ড এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্যরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। আন্তঃরাজ্য পণ্য চলাচলে সাহায্য, শিল্প বাণিজ্য নিগম যানবাহনের নিবন্ধন, সড়ক পরিবহন নীতি নির্ধারণ ও সমগ্র দেশ জুড়ে রাজপথ ও সড়কপথ নির্মাণের জন্য সচেষ্ট হয়। এর মাধ্যমে এই সংগঠন আন্তঃরাজ্য পণ্য চলাচলে ভীষণভাবে সাহায্য করে। উপযুক্ত পরিকাঠামো তৈরি, রাস্তা, বাঁধ, বিদ্যুৎ, রেল ও বন্দরের প্রসার শিল্প, ব্যবসা বাণিজ্যের উন্নতির ক্ষেত্রে অন্যতম সহায়ক ভূমিকা পালন করে। ঠিক আছে, এই যে ব্যবসা বাণিজ্য করতে গেলে কি দেখে, এখানে রাস্তাঘাট কেমন আছে, ঠিক আছে, বিদ্যুৎ পরিষেবা কেমন আছে, রেল বন্দর কতটা প্রসার, এগুলো দেখে কিন্তু বিজনেস করতে আসে। অর্থাৎ বিজনেসম্যানরা বিজনেস করতে আসে দেখবে পরিকাঠামো কেমন আছে, ঠিক আছে, ফেসিলিটি কেমন আছে। শিল্প বাণিজ্য নিগম সরকারের সঙ্গে সহযোগিতা করে এই কাজগুলি সম্পন্ন করার চেষ্টা করে। কৃষিজাত পণ্যের বাজারজাতকরণে সাহায্য, এই সংগঠনকে এই সমবায় ও কৃষি গোষ্ঠীর মাধ্যমে কৃষিজাত পণ্যের বাজারজাতকরণ মানে মার্কেটিং করার চেষ্টা করে। উৎপাদন শুল্ক নির্ধারণে সাহায্য, উৎপাদন শুল্ক সরকারের আয়ের একটি অন্যতম উৎস। ঠিক আছে, তো
শিল্প ও বাণিজ্য নিগম উৎপাদন শুল্ক নির্ধারণে সরকারকে ভীষণভাবে সাহায্য করে। আর ওজন ও পরিমাপের সুরক্ষা, এই সংস্থা পণ্যের ওজন, পরিমাপ ও ব্র্যান্ডের সুরক্ষার জন্য বিভিন্ন আইন প্রণয়নে সরকারকে সাহায্য করে এবং যারা এই আইন ভঙ্গ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। ঠিক আছে, একটু পড়ে নিবি ব্যাস, আর কিছু নেই, চ্যাপ্টার আর কিছু পড়তে হবে না, এই যে কটা পড়লেই হয়ে যাবে।